সবাইকে আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজ হচ্ছে 23 এপ্রিল 2026। আজ আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির 106 থেকে 132 ক ধারা পর্যন্ত। তো এখানে যে টপিকগুলো থাকবে মূলত হচ্ছে আমাদের শান্তি রক্ষার মুচলেকা, সদাচরণের মুচলেকা এবং শান্তি রক্ষা এবং সদাচরণের মুচলেকার ক্ষেত্রে নোটিশ কিভাবে ওই ব্যক্তি পর্যন্ত পৌঁছাতে হয়, সেই ক্ষেত্রে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গকরণের পদ্ধতি, বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার পদ্ধতি এবং ওখান থেকে সামরিক বাহিনীর অবদান, আর হচ্ছে যে আমাদের রক্ষা কবচ আমাদেরকে কিভাবে রক্ষা করবে সেই বিষয়টা। তো আমরা প্রথমেই যেখানে কথা বলতেছিলাম যে আপনার শান্তি রক্ষার মুচলেকা, দেখেন শান্তি রক্ষার মুচলেকা দুই রকমের আছে। একটা হচ্ছে যে একজন মানুষ যখন অশান্তি করতে থাকে তাকে পানিশমেন্ট দেয় না, বাট তাকে ডেকে নিয়ে তার কাছ থেকে গ্যারান্টি পত্র মানে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। আরেকটা বিষয় হলো একজন লোক বেশি বাড়াবাড়ি করে, তাকে পানিশমেন্টও দেওয়া হয়। পানিশমেন্ট দেওয়ার পাশাপাশি তার কাছ থেকে আরো সামনে ভবিষ্যতে সে ভালো হয়ে চলবে এই ধরনের গ্যারান্টি পত্র নেওয়া হয়। এই দুইটা বিষয় কিন্তু শান্তি রক্ষার মুচলেকা নেওয়া হয়। আর সদাচরণের মুচলেকা মানে আপনি কি বুঝেন? আমরা বই থেকে পরে আপনাদেরকে বোঝাচ্ছি। সদাচরণের মুচলেকা আপনি কি বুঝেন? সদাচরণ মানে সৎ যুগ আচরণ, এটাকে বলা হয় সদাচরণ। তার মানে আপনার আচরণটা থাকবে ভালো। আপনার আচরণটা কি থাকবে? আপনার আচরণটা ভালো, তার মানে ওই যে বিআরটি এর যে আমাদের ইয়া ছিল, মাসুদ, ওবায়দুল চাচা যে বলছিল যে মাসুদ ভালো হয়ে যাও, বলছিল না? বিআরটি এর এক লোকের মাসুদ নাম ছিল যে, যে মাসুদ ভালো হয়ে যাও। এই যে মাসুদ ভালো হয়ে যাও মানে কি, তোমার চরিত্রটা ভালো করো। তো এইটাই হলো সদাচরণের মুচলেকা, যে তোমার চরিত্রটা যেরকমই আছে চরিত্রটা ভালো করো, মুচলেকা দেওয়া আর কি, গ্যারান্টি দাও। গ্যারান্টি মুচলেকা মানে কি? লিখিতভাবে অঙ্গীকার করা। মুচলেকা শব্দের অর্থ কি? লিখিতভাবে অঙ্গীকার করা। এটাকে আমাকে বুঝতে হবে যে আমি বারবার পড়তেছি মুচলেকা মুচলেকা। মুচলেকা প্রকারভেদ, মুচলেকার নির্দিষ্ট কোনো প্রকারভেদ নাই। মুচলেকা এক এক জায়গায় এক এক রকম পাবেন। যেমন আপনি 63 ধারায় ফৌজদারি কার্যবিধির ওখানে পড়ে আসছেন আপনি মুচলেকার ক্ষেত্রে আপনার ওই আসামি ক্ষেত্রে আপনার মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া যাবে। আপনি 57 ধারায় পড়ছেন যে কোনো ব্যক্তি যদি আপনার নাম ঠিকানার জন্য অ্যারেস্ট হয়, তারপর সেক্ষেত্রে নাম ঠিকানা পাওয়া গেলে সে মুচলেকা দিয়ে ছাড়া পাবে। তো এরকম কিন্তু এক এক জায়গায় কিন্তু মুচলেকার এক এক রকম ভিন্নতা আমরা দেখতেছি। আবার এখানে আমরা দেখতেছি যে কোনো ব্যক্তির আপনার আচরণের জন্য মুচলেকা, আবার শান্তি রক্ষার জন্য মুচলেকা। আবার দেখবেন যে জামিনদার হবে, মানে আমার যে জামিনদার হচ্ছে, জামিনদারেরও আপনার মুচলেকা আছে, ওটার আবার অন্য নাম হয়ে যায়, ওটাকে নাম হয়ে যায় কি, বন্ড, অঙ্গীকার। বন্ড আর কি অঙ্গীকার হয়ে যাচ্ছে। তো এক এক জায়গায় এক এক নামকরণ ধারণ করে। এখন আজকে যেটা নিয়ে আলোচনা করতেছি আমরা, এটা হলো শান্তি রক্ষার ক্ষেত্রে মুচলেকা আর সদাচরণের ক্ষেত্রে মুচলেকা। তো শান্তি রক্ষাটা তো বুঝাইলাম, সদাচরণে বুঝাইলাম। এখন সদাচরণের ক্ষেত্রে দেখবেন কিছু লোকজন আছে থানা এলাকায় এমন ভাবে চলে যে আপনার সন্দেহজনক। কিরকম সন্দেহজনক? মনে করেন যে এর বাপ সাপ মানে কামাই নাই কোনো কিছুই, আপনার নিজের সম্পর্কে যদি জিজ্ঞেস করা হয় তুমি কি করো, এই প্রশ্নের উত্তর দিতে পারে না। মানে এগুলো হচ্ছে ববগরু টাইপের, ঠিক না? কি টাইপের? ববগরু টাইপের। এরকম, হ্যাঁ। তো এইরকম ব্যক্তি যারা থাকবে অফিসার ইনচার্জ, এই ক্ষেত্রে তাদেরকে কিন্তু অ্যারেস্ট করতে পারেন। 55 দ্বারা ওসির ক্ষমতা দেওয়া আছে না, যে আপনার যারা ভবঘুরে থাকবে, যাদের আচরণগত প্রবলেম, তাদেরকে কিন্তু ওসি সাহেব গ্রেপ্তার করতে পারেন 55 দ্বারাই। এন্ড 55 দ্বারাই গ্রেপ্তার তো করলো, তারপরে কি তাদেরকে মিষ্টি খাওয়াবে? থানায় নিয়ে এসে খাওয়ানি তোর কথা না। তখন কি করবে? ব্যবস্থা নিবে না? ব্যবস্থা কোথায় নিবে? তাদের নামে কি মামলা দিয়ে দিবে? তাহলে কি ধরে আইনা মামলা দেওয়া যায়? না, মামলা দিবে না। তাদের বিরুদ্ধে এই যে এখানে যে ব্যবস্থাগুলো আছে আমাদের, প্রসিকিউশন যে ব্যবস্থা, এই ব্যবস্থাগুলো এখানে আলোচনা করা আছে আমাদের আজকে যে সদাচরণের মুচলেকা, এই জায়গাগুলোতে তার ব্যবস্থার কথা বলা আছে। এখন এই যে শান্তিরক্ষার মুচলেকাই হোক আর সদাচরণের মুচলেকাই হোক, এটা প্রক্রিয়াটা কিভাবে সম্পন্ন হবে? এই প্রক্রিয়াটা সম্পন্ন হবে একদম স্বাভাবিক বিষয়। আমি যদি আপনাকে লাইনে আনতে চাই, তাহলে আপনার পর্যন্ত মেসেজটা আমার পৌঁছাতে হবে, ঠিক না? তো মেসেজটা কিভাবে পৌঁছাবো আমি? আপনার এখানে আমি সেটা পাঠাবো, ঠিক না? পাঠানোর পর আপনি কি করবেন? ব্যাখ্যার জবাব দেওয়ার জন্য আপনি আমার পর্যন্ত আসতে হবে। তো আপনি আমার পর্যন্ত আসবেন। এখন মনে করেন আপনি একটু কম বুঝেন, এই ক্ষেত্রে আপনি অন্য কারো হেল্প নিতে পারেন কিনা? হ্যাঁ, সমস্যা নাই, আপনি একজন আইনজীবীর হেল্প আপনি নিতে পারেন। কিন্তু এই ঘটনাগুলো কিন্তু ধারার ভিত্তিতে আসবে। আমি কিন্তু আগে সাধারণ আলোচনা করতেছি, তারপর আপনাদেরকে ধারা দিয়ে গেট গেট করে বুঝাই দেবো কোনটা কোন জায়গায় সেট হবে। তো স্বাভাবিকভাবে আপনি আসবেন। আচ্ছা, এখন যখন আপনার বিরুদ্ধে আমি আমি মনে করেন বিচারক, আপনাকে ডেকে আনলাম, ডেকে এনে বললাম যে অমুক সাহেব আপনি এই এই কাজটা আপনি করতেছেন, আপনি ভালো হয়ে যান, এই সে, তখন আপনি বলতেছেন স্যার আপনার কাছে যে তথ্যটা দিছে বা যে অভিযোগ করছে
সেই তথ্যটা সঠিক না। অথবা আপনি কি বলতে পারেন যে স্যার, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ আমি মেনে নিচ্ছি, আমি আমি ক্ষমা চাই, আমার আর প্রথমবারের মতন ক্ষমা করেন। এই দুইটা বিষয় হতে পারে। এক হলো আমি কাউন্টার দিতে পারি অথবা মেনে নিতে পারি, ঠিক না? কাউন্টার দিতে পারি অথবা আমি কি করতে পারি, মেনে নিতে পারি, এরকম একটা বিষয়। তো এই যে প্রক্রিয়াগুলো, এই প্রক্রিয়াগুলো আমাদের সাধারণত এই ফৌজদারি কার্যবিধির 106 থেকে শুরু করে একেবারে 120 পর্যন্ত এই জায়গাগুলোতে আছে। এখন আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে সেই জায়গায় নিয়ে যাচ্ছি, ওইখানে আপনারা দেখবেন। আচ্ছা, হ্যাঁ, এই যে দেখেন এখানে 106, এই যে আমি যে ক্লাসের শুরুতে বলছিলাম আপনার যে বোনাস মুসলেখা, এইটা হচ্ছে 106 হচ্ছে সেই ধরনের বোনাস মুসলেখা। কিরকম? এই যে দেখেন বলা আছে দণ্ডিত হওয়ার পর শান্তি রক্ষার মুসলেখা। তার মানে আপনি দণ্ডিত হবেন, পাশাপাশি আপনি কি করবেন, আপনার মুসলেখাও দিবেন। কারণ কি, মুসলেখার ক্ষেত্রে আমাদের এখানে একটা সুযোগ দেওয়া থাকে। কি সুযোগ দেওয়া থাকে? মাইক্রোফোনটা অন করে দিন যাদের অন করা আছে। আমার এই একটা কি দেওয়া হয়, একটা সুযোগ দেওয়া হয়, আমাদের ব্যাখ্যা দেওয়ার জন্য সুযোগ দেওয়া হয়। বাট 106 ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই। 106 আপনাকে সরাসরি পানিশমেন্ট দিবে। মনে করেন 6 মাসের জেল দিল, আবার আপনাকে বললো যে জেল থেকে বের হয়ে তুমি ভাই আরো 3 বছর, সর্বোচ্চ 3 বছর পর্যন্ত তুমি ভালো হয়ে থাকবা। এটাই হলো দণ্ডিত হইলাম, হওয়ার পর আমি আরো মুচলেকা দিলাম যে যেদিন থেকে বের হবো এদিন থেকে আরো 3 বছর আমি এইসব থেকে সম্পূর্ণ দূরে থাকবো। 107, অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেকা। তার মানে দণ্ডিত হওয়া ছাড়া যত ধরনের মুসলেকা আছে শান্তি রক্ষার জন্য, তখন মুসলেকা। এখন শান্তি রক্ষাটা কিভাবে হয়? দেখা গেছে যে আপনার জায়গা জমি নিয়ে গন্ডগোল আছে দুই পক্ষ। মনে করেন যে একবার লাঠি সোটা নিয়ে দৌড়ায়, ও একবার লাঠি সোটা নিয়ে যায়, গন্ডগোল করে, এই পটে হাউকাউ করে, ওই পার্টি হাউকাউ করে, মানে একটা বিশৃঙ্খলতা ঘটায়, জনমনে একটা আতঙ্ক সৃষ্টি করে, একটা শান্তি নাই মানুষের মাঝে, একটা ভয়ের সৃষ্টি করে, যে কোনো সময় গন্ডগোল লেগে যেতে পারে। এরকম যখন একটা সিচুয়েশন তৈরি হয়, এইসব ক্ষেত্রে যখন ম্যাজিস্ট্রেট জানতে পারেন, মানে ম্যাজিস্ট্রেটকে তো অনেকভাবে জানানো যায়, কেউ অভিযোগ করতে পারে, পুলিশের রিপোর্টের ভিত্তিতে জানতে পারে, অথবা ম্যাজিস্ট্রেট নিজস্ব উৎসের মাধ্যমেও তিনি জানতে পারেন। তো দেখা গেছে যে কোনো ব্যক্তি সম্ভবত শান্তি ভঙ্গ করতে পারে বা সর্বসাধারণের শান্তি নষ্ট করতে পারে। তো এমন কাজ থেকে দেখা গেছে যে শান্তি ভঙ্গ হলে জনসাধারণের আপনার একটা কি নষ্ট হয়, যে সমাজের একটা সাম্যাবস্থা নষ্ট হয়। এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ওই সংশ্লিষ্ট ব্যক্তিদের আপনার কি করবেন, যুক্তিসঙ্গত ব্যাখ্যা সহ তিনি তাদের কাছ থেকে একটা মুচলেকা চাইবেন যে আপনি এটার ব্যাখ্যা দেন, না এক্ষেত্রে আপনি মুচলেকা দেন। এই যে বিষয়টা, এটা রয়েছে আমাদের 107-এ, যে আমাকে একটা ব্যাখ্যা দেওয়ার সুযোগ দিয়ে আমার কাছ থেকে মুচলেকা চাইছে ম্যাজিস্ট্রেট। তাহলে এই দুটা ছিল আমাদের শান্তি রক্ষার মুচলেকা, 106 এবং 107। 108, 109, 110, এই তিনটা দ্বারা হচ্ছে আমাদের সদাচরণের মুসলেকা। সদাচরণের মুসলেকা, আমি তো সদাচরণ আগে বলছি আপনাদেরকে যে সৎ যুগ আচরণ, তার মানে ভালো আচরণের জন্য যে মুসলেকা, সেটা হলো সদাচরণের মুসলেকা। এখন একই রকম ব্যাখ্যা দিয়ে যারা আচরণগত প্রবলেম, তাদের কাছ থেকে আমরা মুসলেকা চাইতে পারি। কিরকম? এই যে দেখেন 106, 7, 8, 9, 10। 106 হচ্ছে সর্বোচ্চ, 107-এ হলো সর্বোচ্চ 3 বছর, এবং 8, 9, 10, 10-এ হইলো সর্বোচ্চ 3 বছর। আর মাঝখানে যেগুলো আছে মানে হচ্ছে আমাদের 8, 9, 10, 106, সরি, 106-এ 3 বছর, আর হচ্ছে 110-এ 3 বছর। আর মাঝখানে যেগুলো পাবেন 107, 8, 9, এইগুলাতে পাবেন হচ্ছে আপনার 1 বছর করে সর্বোচ্চ। তার মানে কি, এটা এখানে আর পড়ার কিছু নাই। 106-এও 3 বছর, 110-এ 3 বছর, আর মাঝখানে যে তিনটা আছে এই তিনটা হইলো আপনার 1 বছর করে। তো এই যে 108-এ রাষ্ট্রদ্রোহমূলক বিষয় যিনি প্রচার করেন, এই প্রচারকের নিকট থেকে সদাচরণের মুচলেকা। এখন রাষ্ট্রদ্রোহমূলক বিষয় দেখা গেছে যে একজন রাষ্ট্রদ্রোহ করে নাই এখনো, বা তার কার্যক্রমে দেখা গেছে যে এরকম একটা ভাবভঙ্গি, যেমন ধরেন বর্তমানে মানুষের মুখের ভ্যালু এরকম হয়েছে যে কোনো সময় আমরা এই রাষ্ট্রদ্রোহমূলক কথাবার্তা বলতেছি, বলতেছি না, বলতেছি। যে যা পারি আমরা প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে বা রাষ্ট্রপতির বিরুদ্ধে, হ্যাঁ, আমরা এগুলো কথা বলতে কিন্তু পিছপা হয় না, যা খুশি তা বলতেছি। বিশেষ করে পেট্রোল পাম্পে গেলে শোনা যায়। তো আপনার এই ধরনের কথাবার্তা যারা বইলা বেড়াবে, তাদেরকে আপনার ধরে নেওয়া হবে যে সে যে কোনো মুহূর্তে রাষ্ট্রদ্রোহিতার সাথে জড়ায় যেতে পারে। এখন ওই ব্যক্তিকে থামানো লাগবে না, থামানোর জন্য
তাকে আমরা কৈফিয়তের আওতায় আনতে পারি, যে তাকে আমরা কৈফিয়তের আওতাভুক্ত করলাম যে আপনি মুচলেকা দেন যে আপনি এই ধরনের কথাবার্তা আর বলবেন না, বক্তব্য দিবেন না, কোনো কিছু প্রচার করবেন না, কোনো কিছু আপনি পোস্ট করবেন না। তখন তাকে আমরা মুচলেকার জন্য ডাকতে পারি। তো আমরা বলতে ম্যাজিস্ট্রেট আর কি, ম্যাজিস্ট্রেট তাকে সদাচরণের জন্য আপনার ডাকতে পারেন। তারপর রয়েছে 109, এই যে একটু আগে যে আমি বললাম যে রাজার হালে চলে বউ করে নিজের সম্পর্কে বিবরণ দিতে পারে না, সন্দেহজনক আচরণ, এই সকল ব্যক্তিদের আপনার দেখা গেছে যে আপনার যখন ম্যাজিস্ট্রেট জানবেন তখন তিনি তাদেরকে সেম একই প্রক্রিয়ার মাধ্যমে 1 বছরের জন্য মুচলেকার জন্য ব্যাখ্যা করতে পারেন, যে আপনার ব্যাখ্যা তলব করতে পারেন, যে মুচলেকা দেন নাহলে আপনার ব্যাখ্যা তলব করেন। এটা 109। একইভাবে যারা অভ্যাসগত অপরাধী, একটা থানা এলাকার ক্ষেত্রে অভ্যাসগত অপরাধীদের কিন্তু ডেঞ্জারাস। কিরকম ডেঞ্জারাস? এই যে অভ্যাসগত অপরাধী যারা আছে, যেমন ধরেন চোর, তারা আপনার ছিনতাইকারী, ডাকাত, চোরাই মেলার ব্যবসা করে, যারা অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দেয়, হ্যাঁ, যারা আপনার অপহরণ টপন করে, এই যে বা বলপূর্বক সম্পত্তি নেয়, প্রতারণা করে, এই সকল ব্যক্তি যারা আছে, এখন এদের এদের সম্পর্কে দেখা গেছে যে যথেষ্ট পরিমাণ আপনার তথ্য আসতেছে, তখন আপনার ম্যাজিস্ট্রেটকে জানানো হলো। তখন ম্যাজিস্ট্রেট এদেরকে ডাকবে, ডাকে বলবে ওই যে মাসুদ তুমি ভালো হয়ে যাও, আপনি ভালো হয়ে চলেন, আপনি মুচলেকা দেন, আর না হলে আপনার এই বিষয়ে আপনি ব্যাখ্যা তলব করেন, আপনি ব্যাখ্যা দেন, আপনার কি ব্যাখ্যা আপনি ব্যাখ্যা দেন, না হলে আপনি কি করেন, মুচলেকা দেন। তাহলে এটা হলো আমাদের 110টা অভ্যাসগত অপরাধীদের মুচলেকা। তাহলে 106 থেকে 110 পর্যন্ত আমরা বিভিন্ন কোয়ালিটির কিন্তু মুচলেকা দেখলাম, ঠিক না? শান্তি রক্ষার মুচলেকা দেখলাম 106 এবং 7। শান্তি রক্ষার মুচলেকার ভিতর আমরা আবার দেখলাম দুই রকম, একটা হলো পানিশমেন্ট খাইলাম আবার মুচলেকাও দিলাম 106। আরেকটা হলো ওই যে আমি বিরক্ত করছিলাম, জোরে গান বাজাইছি বা এই করছি, এখন আমাকে যখন প্রসিকিউশন দিছে আমি এবার বিচারকের সামনে হাজির হয়ে কি করলাম, আমি মুচলেকা দিলাম, এটা হলো 107। আর 8 হচ্ছে রাষ্ট্রদ্রোহিতামূলক বিষয় আমরা বুঝাই বললাম আপনাদেরকে, আর বর্বগুরের জন্য 109, আর যারা অভ্যাসগত অপরাধী তাদের জন্য হচ্ছে 110। তাহলে এই ক্ষেত্রে ওনারা হয় ব্যাখ্যা দিবেন, নয় তারা কি করবেন, আপনার মুচলেকা দিবেন। এখন ঘটনা হইলো এই পুরো প্রক্রিয়াটা কিভাবে অনুষ্ঠিত হবে, এই এই বিষয়টা আমাদের একটু দেখা দরকার। আমাদের মনে করেন 111 যে ধারাটি আছে, এটা কিন্তু ফৌজদারি কার্যবিধি থেকে কিন্তু বাতিল করা হয়েছে, 111 ধারা আমাদের নাই। 112 থেকে আমরা একটু খেয়াল করি, আমাদের কিন্তু মুচলেকার প্রক্রিয়াটা কিন্তু 12 পর্যন্ত 10 পর্যন্ত শেষ। এখন এই প্রক্রিয়াগুলো কিভাবে সম্পন্ন হবে, সেই আদেশগুলো কিভাবে আপনার পর্যন্ত আসবে, আসার পর আপনি গিয়ে কি কি করবেন, এই প্রসিডিউর গুলো কিন্তু আমাদের 112 থেকে শুরু হয়েছে। আমরা একটু খেয়াল করলেই বুঝবো, আর যদি মনটা একটু পড়াশোনায় থাকে তাহলে কিন্তু হবে। পদোন্নতির চিন্তা বাদ দেন, যা হবার হবে, মানে নিতে হইব, যে যেটা হয় এটা এইটার ভিতরে আপনার সক্রিয় জানাইতে হবে। তো এই এই চিন্তা আগে নিয়ে আপনি আগান। জনবল না হলে আপনি কি করতেন, পড়াশোনা করতেন না? 8,000 জনবল মনে করেন তৈরি হয় নাই, দেয় নাই সরকার, তো আপনি পড়তেন না? পড়া লাগতো কিনা? পড়া লাগতো। অতীতে এর আগেও এএসআই একটা নিয়োগ হয়েছিল, নিয়োগ হওয়ার পরে পরের বছর থেকে এটা ওই যে এরকম কথাবার্তা হয়েছে, পরের বছর থেকে এএসআই নিয়োগ বাতিল হয়ে গেছে। অতীতে সম্ভবত 1985, মানে আমার জন্ম সালে, সম্ভবত 85 সালে মেবি, আমি ঠিক জানি না, ওইরকম টাইমেই একটা কিন্তু ইয়ে হয়েছিল। আবার কিন্তু আপনার সরাসরি সুবেদার নিয়োগও কিন্তু হয়েছিল অতীতে, কিন্তু এরকম ইয়ে আছে ইতিহাস। কিন্তু পরে আবার তাদেরকে কিন্তু কনভার্ট করার সুযোগ দিছিল, যে ওইখান থেকে কেউ ইচ্ছে করলে এই সার্জেন্ট বা এসআই নিরস্ত্র, টিএসআই এরকম পদেও যেতে পারবে। এরকম ডিপার্টমেন্টে মাঝে মাঝে এরকম আপনার সিদ্ধান্ত আসতেই পারে, বুঝছেন না বিষয়টা? আবার সেটা সংশোধনও হয়ে যায়, ঠিক না? অতএব টেনশন করেন না, আপনার খারাপ দিনের পরে অবশ্যই আপনার জন্য ভালো দিন অপেক্ষা করবে। আমাদের জীবনটাই এরকম, সবসময় একরকম চলে না। আর জীবন যদি সবসময় একরকম চলে আপনি তো মর্মটা বুঝবেন না। মনে করেন যে প্রচুর টাকা পয়সার ভিতরে আপনি আছেন আছেন আছেন, যদি হঠাৎ করে অভাবে না পড়েন, টাকার মর্ম আপনি বুঝবেন? বুঝবেন না। অনেক সুখে আছেন আছেন আছেন, হঠাৎ করে মনে করেন যে যদি একটু অসুস্থ না হন, তাহলে তো আপনি আল্লাহরে ডাকবেন না। ডাকবেন? ডাকবেন না। কিন্তু এই জন্য কিন্তু আল্লাহ যে বান্দারে পরীক্ষা করার জন্য কিন্তু এরকম সিচুয়েশনে ফালায়, ঠিক না? আপনার এই রাগে ক্ষোভে বই ছিঁড়ার জন্য আপনারা পাঠাইছে না, বুঝছেন না? আপনাকে চেষ্টার জন্য এই দুনিয়াতে পাঠাইছে। আপনি যখন ভর্তি হয়েছেন, আপনি জানেন নাই ভর্তি হয়েছেন যে আমি কনস্টেবলে ভর্তি হতেছি, ঠিক না? কনস্টেবলে ভর্তি হয়েছি। আর মনে করেন যে আপনার যদি এখন যদি নিয়ম করে দেয় যে কনস্টেবলের কোনো পদোন্নতি হবে না, এইখানেই শেষ, যেই র্যাঙ্কে ভর্তি এইখান থেকে বাড়ি যেতে হবে। আর মনে করেন 1.5 লাখ কনস্টেবলের ভিতর, কি আপনার মনে হয় 1.5 লাখ কি বাড়ি চলে যাবে চাকরি ছেড়ে দিয়া? মনে হয় আপনার? যাবে না, যাবে না।
কারণ আমাদের হাত পাও বাঁধা, আমাদের যাওয়ার তেমন একটা সুযোগ নাই, ঠিক না? অনেকের যারা বয়স বেশি হয়েছে চাকরি, তার তারা তো আরো যাবে না। আপনার যারা হয়তো একদম চাকরি নতুন, তারা হয়তো চেঞ্জ করে ফেলতেও পারে। তো আমরা 112-তে যাই। 112-তে দেখেন যে মুসলেকার যে কারণ দর্শাইলো, এইটা আমাদের যেভাবে দেওয়া হবে, মানে এটার সাথে আপনার কি কি বিষয়গুলো থাকবে এখানে বলতেছে যে যখন কোনো ম্যাজিস্ট্রেট আপনার ফৌজদারি কার্যবিধির 107, 8, 9, 10, এখন বলেন তো 106 কেন বাদ দিল? কারণ 106 কারণ দর্শানোর কোনো সুযোগ নেই, কারণ 106 যখন পানিশমেন্ট দিতেছে তখনই সেটা দিয়ে দিচ্ছে, এই জন্য এটার জন্য কারণ দর্শানো লাগে না। অন্যান্য 4টা ক্ষেত্রে ক্ষেত্রে কারণ দর্শানো লাগে। এই কারণ দর্শানোর সময় দেখা গেছে যে কাজ করতে গিয়ে কোনো ব্যক্তিকে ওই সমস্ত ধারার অধীন কারণ দর্শানোর নির্দেশ দেওয়ার প্রয়োজন মনে করেন, তখন তিনি প্রাপ্ত খবরের সারাংশ, তার মানে ম্যাজিস্ট্রেট যে খবরটা প্রাপ্ত হয়েছেন এটার সারাংশ, তারপর সম্পাদিতব্য মুচলেকার অর্থের পরিমাণ, মানে কত টাকার জন্য মুচলেকা দিতে হবে, এবং বলবৎ থাকার মেয়াদ, মানে আপনার বিরুদ্ধে মুচলেকাটা কতদিন পর্যন্ত বলবৎ থাকবে, প্রয়োজনীয় জামিনদারের সংখ্যা যদি এক্ষেত্রে আপনার ম্যাজিস্ট্রেট মনে করেন, প্রকৃতি ও শ্রেণী উল্লেখ করে লিখিত আদেশ দিবেন। এরপর এটা আমার কাছে আসবে। তখন আমি যাতে এটা হাতে নেওয়ার পরে বুঝতে পারি যে আমার বিরুদ্ধে কোন ধারায় মুচলেকা দিতে হবে এবং কত কি খবরের জন্য দিতে হবে, অভিযোগটা কি আর কি, আপনার মুচলেকার আপনার অর্থের পরিমাণ কি, কতদিনের জন্য চাওয়া হয়েছে, প্রয়োজনীয় জামিনদার লাগবে কি না, প্রকৃতি এবং শ্রেণী উল্লেখ করে আমার বিরুদ্ধে আপনার কৈফিয়ত তলব করা হয়েছে, মুচলেকা চাওয়া হয়েছে আর কি। 113-তে বলতেছে আদালতে কারণ দর্শানোর জন্য উপস্থিত ব্যক্তির ক্ষেত্রে পদ্ধতি। মনে করেন এবার আপনি ওইটা 112-তে প্রাপ্ত হয়েছেন, পাওয়ার পরে আপনি এখন আদালতে গেছেন, মানে ওখানে গেছেন, যাওয়ার পরে ম্যাজিস্ট্রেটের কাছে আপনি জানাবেন। সেটা কিভাবে? যে ব্যক্তির এই আদেশ দেওয়া হয় সেই ব্যক্তি আদালতে হাজির থাকলে আদেশটি তাকে পড়ে শোনাতে হবে। এখন যখন আপনি আদালতে গেছেন, আদালতে আপনাকে পড়ে শোনাতে হবে, অথবা সে ইচ্ছে করলে তাকে আদেশের সারমর্ম বুঝিয়ে দিতে হবে। আপনাকে পড়ায় পড়ায় শোনাইছে, এখন আপনি বুঝতেছেন না, তখন আপনাকে আবার আপনার ভাষাতেই সারমর্ম বুঝিয়ে দেওয়া হবে। এটা হলো 113। 114, আদালতে অনুপস্থিত ব্যক্তির ক্ষেত্রে সমন বা পরোয়ানা। এখন মনে করেন আপনাকে ডাকছিল, এই যে 112 ধারার যে বিষয়টা, এই মোতাবেক আপনাকে ডাকছিল, আদেশ দেওয়া হয়েছিল, আপনার কাছে সেটা যথাযথভাবে পৌঁছাইছে। এখন আপনি ওটা পাওয়ার পরে আপনি পাত্তাই দিলেন না, মনে করেন কোনো কারণে, বা অনেক আছে না গাড়তারা লোক, দূর খাওয়া আছে, এলাকার সহ সভাপতি, এরকম মনে করেন যে সহ সভাপতির নামে গেছে আর তো সে তো আসে নাই, তো এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে বলতেছে যে ফৌজদারি কার্যবিধির 112 ধারা মোতাবেক যে ব্যক্তির উপর আদেশ দেওয়া হয়েছে সেই ব্যক্তি যদি হাজির না থাকে, তবে ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে হাজির থাকার জন্য সমন দিবেন। কি দিবেন? সমন দিবেন। অপরদিকে ওই ব্যক্তি যদি সরকারি হেফাজতে থাকে, তাহলে ওই ব্যক্তি যে অফিসারের হেফাজতে রয়েছে ওই অফিসারকে নির্দেশ দিবেন হাজির করার জন্য। দেখা গেছে ওই ঘটনার পর ওই ব্যক্তি আবার কোনো কারণে মনে করেন হাজির আপনার অ্যারেস্ট হয়ে গেছে, অন্য কোনো ঘটনার কারণেও হতে পারে, তখন আবার তাকে হাজির করার জন্য কিন্তু নোটিশ ওই অফিসারের কাছেও যাবে। পরে বলতেছে এক্ষেত্রে পুলিশ অফিসারের রিপোর্ট বা অন্যভাবে ম্যাজিস্ট্রেটের নিকট প্রতীয়মান হয় যে ওই ব্যক্তিকে অবিলম্বে গ্রেপ্তার না করে শান্তিভঙ্গ আপনার নিবারণ করা যাবে না, তখন উক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য যে কোনো সময় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারেন। তার মানে যখন সমন প্রেরণ করা হয়েছিল সমনের রিপোর্ট আসতে পারে যে ওই ব্যক্তি নাই, হ্যাঁ, তারপর আপনার হচ্ছে বা পুলিশ রিপোর্টে উল্লেখ করা থাকতে পারে যে তাকে গ্রেপ্তারের জন্য ওয়ারেন্ট দেওয়া হোক, মানে পুলিশ অফিসার যদি এরকম কথা লিখে, তাহলে সেগুলোর ভিত্তিতে ম্যাজিস্ট্রেট তাকে সমন না দিয়ে ওয়ারেন্টও কিন্তু দিতে পারেন। তাহলে আদালত কোন ক্ষেত্রে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারেন, এটা কিন্তু এই ধারা একটা আপনি কিন্তু পায়ে গেছেন। এটা কিন্তু একটা আদালতের ক্ষমতা 114, কোন কোন ক্ষেত্রে আদালত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারে। এর আগে পড়ে আসছেন না? কত ধারায় পড়ছেন? 90 ধারায় পড়ছেন আদালত ওয়ারেন্ট দিতে পারে। তারপর 92 পড়ছেন যে আদালত ওয়ারেন্ট দিতে পারে, ঠিক না? 90 কি পড়ছেন? সমন, সমনের পরিবর্তে দিতে পারেন, অথবা সমন দেওয়ার পর অতিরিক্ত হিসেবে ওয়ারেন্ট দিতে পারেন। 90% এটা। 92% হচ্ছে 91 যারা যে আপনার কথা দিয়ে কথা রাখুনি, ওই যে আসিফের গানের মতন, যে কথা দিয়ে কথা রাখুনি, কথা দিয়ে কথা না রাখার কারণে আপনার 91 কথা দিছিল, কথা রাখে নাই, এই জন্য 92 তার বিরুদ্ধে ওয়ারেন্ট। আর 114-তে আমরা এসে দেখলাম যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ওই আহ্বানকৃত ব্যক্তি আপনার হাজির হবে না মর্মে জানতে পারেন, তখন ওই ব্যক্তিকে হাজির করার জন্য সমন না দিয়ে গ্রেপ্তারি পরোয়ানাও তিনি দিতে পারেন। 114-তে আমরা এই ক্ষমতা কিন্তু পাইলাম। এগুলো কিন্তু নোট করার কথা, ভালো স্টুডেন্ট যারা তারা কিন্তু এগুলো খাতাতে নোট করার কথা, এগুলো নোট করে ফেলবেন।
আচ্ছা, এরপরে হচ্ছে 115, সমন বা পরোয়ানার সাথে আদেশের কপি দিতে হবে। যখন আপনার কাছে সমন প্রেরণ করা হবে বা গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া হবে, তখন কি দেওয়া হবে সাথে? এখানে বলতেছে ফৌজদারি কার্যবিধির 114 ধারা অনুযায়ী ওয়ারেন্ট, 114 ধারা অনুসারে প্রত্যেকটি সমন বা ওয়ারেন্টের সাথে 112 ধারা অনুসারে দেয়া আদেশের অনুলিপি দিতে হবে, এবং যে ব্যক্তি জারি করবেন তিনি সংশ্লিষ্ট ব্যক্তিকে একটি নকল প্রদান করবেন যাতে ওই ব্যক্তি বুঝতে পারেন। 116, আহত। আহত শব্দের অর্থ কি? কোন ব্যক্তি পড়ে গিয়ে ব্যথা পাইছে আহত হয়েছে এটা না কিন্তু। আহত মানে হচ্ছে যে ব্যক্তিকে আহ্বান করা হয়েছে। আহত ব্যক্তিকে ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই দেওয়ার ক্ষমতা, হ্যাঁ, অনেক ক্ষেত্রে অবস্থা বুঝে এইসব ছোটখাটো বিষয়ে অনেক ব্যক্তিকেই ব্যক্তিগত হাজিরা থেকে ম্যাজিস্ট্রেট আপনার কি দিতে পারেন, আপনার মুক্ত দিতে পারেন, ঠিক আছে, মুক্ত দিতে পারেন যে ঠিক আছে আপনার পরিবর্তে যে মারফত উকিল মারফত পাঠাইছেন এটা আমরা রিসিভ করে নিলাম বা গ্রহণ করে নিলাম। এখন এটা আহ, কখন এটা ম্যাজিস্ট্রেট গ্রহণ করেন? এটা ভাই অবস্থা বোঝে। একটা লোক যদি মনে করেন আপনার অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি থাকে, গুরুতর তার সমস্যা, সেই ক্ষেত্রে ওই ব্যক্তির মুচলেকা দেওয়াটা তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় না। এই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যে ক্ষেত্রে আর কি উপযুক্ত মনে করবেন, এখানে একটা ম্যাজিস্ট্রেটের আলাদা পাওয়ার দেওয়া আছে। এটাকে যদি আমরা একটা নির্দিষ্ট গণ্ডির ভিতরে নিয়ে আসি তাহলে আমাদের ভুল হবে, কারণ এই ক্ষমতাটা একান্তভাবে বিচারক তিনি তার ইচ্ছে মতোই এই ক্ষমতাটা প্রয়োগ করেন যে কাকে আমি সদাচরণে মুচলেকার ব্যক্তিগত হাজিরা থেকে মাফ করব কি করব না। ক্লিয়ার? এটা ম্যাজিস্ট্রেটের একান্তই ক্ষমতা আর কি। এরপরে দেখেন আমাদের 117, যে খবরের সত্যতা সম্পর্কে ইনকোয়ারি বা অনুসন্ধান। এখন দেখেন, যে খবরের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সেই খবরের সত্যতা সম্পর্কে ম্যাজিস্ট্রেট অনুসন্ধান আরম্ভ করবেন এবং প্রয়োজন মতো আরো সাক্ষ্য গ্রহণ করবেন। এই জন্যই দেখবেন যখন কেউ কোর্টে গিয়ে মামলা করে 107 ধারার, তখন এটার তদন্ত কিন্তু আপনার পুলিশের কাছে দিয়ে দেয় ম্যাজিস্ট্রেট। অনুসন্ধান, অনুসন্ধান মানে কি? আপনার যে কাজগুলো ম্যাজিস্ট্রেট করায় নেন এর ভিতর অনুসন্ধান রিপোর্ট অনুসন্ধানের অংশ হয়, এগুলো তিনি আরো সাক্ষ্য গ্রহণ করবেন। 2, শান্তি রক্ষার বা সদাচরণের জন্য জামানত দাবি করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি দিতে নির্ধারিত পদ্ধতিতে তা দিতে বাধ্য থাকবেন। সংশ্লিষ্ট ব্যক্তি দিতে দিতে দুইবার হয়ে গেছে, নির্ধারিত পদ্ধতিতে তা দিতে বাধ্য থাকবেন, তার মানে তার কাছে যা চাওয়া হবে তিনি সেটা দিতে বাধ্য থাকবেন। 3, ম্যাজিস্ট্রেট যদি মনে করেন আশু মানে জরুরি ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তিদের নিকট হতে মুচলেকা সম্পাদনের জন্য তিনি নির্দেশ দিতে পারেন। যদি তারা মুচলেকা না প্রদান করেন, মানে এতক্ষণ কাহিনী টাইনি শোনার পরে ব্যাখ্যা ট্যাখ্যা শোনার পরে এখন ম্যাজিস্ট্রেট বলতেছে যে না এখানে মুচলেকা দিতে হবে জরুরি, সেখানে আদেশ দিয়ে দিবেন ডাইরেক্ট। যদি তারা মুচলেকা প্রদান না করেন তবে যতক্ষণ না মুচলেকা সম্পাদন করবে ততক্ষণ বা অনুসন্ধান সমাপ্ত না হওয়া পর্যন্ত ওই ব্যক্তিদের আটক রাখতে হবে। মুচলেকা দিবেন না কততে? প্রয়োজনে আপনি জেল হাজতে থাকবেন। 118, মুচলেকা সম্পাদনের আদেশ। এটা আমাদের তেমন একটা ইম্পর্টেন্ট না, 118 তেমন দরকার নাই, তারপরে পড়ে নেন, আমি একটু পরে দিয়ে দেখি, এটা গুরুত্বপূর্ণ না। দেখেন বলতেছে এই ধরনের তদন্তের পর যদি প্রকাশিত হয় যে শান্তি রক্ষা বা সদাচরণের জন্য যার সম্পর্কে তদন্ত করা হলো শান্তি রক্ষা বা সদাচরণের জন্য তার জামিনদার সহ বা ব্যতীত একটি মুচলেকা সম্পাদন করা প্রয়োজন, তাহলে ম্যাজিস্ট্রেট সেই মর্মে আদেশ দিবেন। তবে শর্ত থাকে যে কোনো লোককে 112 ধারার অধীন প্রদত্ত আদেশে যেরূপ নির্ধারিত হয়েছে তা অপেক্ষা ভিন্ন প্রকৃতির বা বৃহত্তর পরিমাণ অর্থের বা দীর্ঘতম সময়ের জামানত দিতে আদেশ দেওয়া যাবে না। তার মানে যেটা নিয়মে আছে ওইটুকুই দিতে হবে। প্রত্যেকটি মুচলেকার অর্থের পরিমাণ ঘটনার পারিপার্শ্বিকতায় যথাযথভাবে বিবেচনার পর নির্ধারিত করতে হবে, তা অতিরিক্ত হবে না। মানে এটা বুঝে শুনে করতে বলছে আর কি। যে ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করা হলো সে নাবালক হলে কেবলমাত্র তার জামিনদারগণ মুচলেকা সম্পাদন করবেন। তার মানে নাবালকের ক্ষেত্রে তার যে জামিনদার সাধারণত অভিভাবকরা হয়ে থাকেন তারা মুচলেকা সম্পাদন করবেন। 119, যার বিরুদ্ধে খবর দেওয়া হয়েছে তাকে অব্যাহতি। এখন দেখেন প্রমাণিত না হলে কি হবে? অব্যাহতি ইম্পর্টেন্ট ধারা 119, যে ফৌজদারি কার্যবিধির 117 ধারা অনুসারে অনুসন্ধানের পর যদি প্রমাণ না হয় যে যার সম্পর্কে অনুসন্ধান করা হলো তার শান্তি রক্ষা বা সদাচরণের জন্য মুচলেকা সম্পাদনের প্রয়োজন নেই, তাহলে ম্যাজিস্ট্রেট নথিতে সে সম্পর্কে তার মতামত লিপিবদ্ধ করবেন এবং উক্ত ব্যক্তি যদি অনুসন্ধানের উদ্দেশ্যে হেফাজতে থাকে তাহলে তাকে মুক্ত করে দিবেন।
এবং উক্ত ব্যক্তি যদি হেফাজতে না থাকে তাহলে অভিযোগ থেকে অব্যাহতি দিবেন। এটা আমরা সবাই জানি যে অভিযোগ আপনার হেফাজতে থাকলে তাকে ছাইড়া দিবে, আর না থাকলে তো আপনার তাকে অব্যাহতি দিয়ে দিবে। আর এই যে বাকি যে বিষয়গুলো আছে এগুলো অল্প অল্প, এগুলো আপনার না হলেও চলবে। তো শান্তি রক্ষা, সদাচরণে মুচলেকা, এই যে কটা বিষয় বললাম এই কটা বিষয় পড়বেন। এখন যখন পরীক্ষায় আসবে আপনি তো এত বড় বড় লিখতে পারবেন না, পারবেন? এত বড় করে লিখতে পারবেন না। 1 লাইন 2 লাইন করে ছেড়ে দিবেন, শেষ। 1 লাইন 2 লাইন। তবে দ্বারা যেটা যেখানে কোড করতেছেন দ্বারাটা যেন ঠিক থাকে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। একটার ভিতর গিয়ে আরেকটা ঢুকাই দিলে কিন্তু মার্ক পাবেন না। আপনার একটা ঘটনা লিখতে গিয়ে আপনি উল্টাপাল্টা হইতে পারে, যেমন 12 ঘটনা আগে লিখলেন, 13 ঘটনা আপনার, সরি, 15 ঘটনা আগে লিখে ফেললেন, 14 ঘটনা পরে লিখলেন, নো ম্যাটার। বাট 13 ক্ষেত্রে 13 দ্বারাই লিখতে হবে, 14 ক্ষেত্রে 14 দ্বারাই লিখতে হবে, 15 ক্ষেত্রে 15 দ্বারাই লিখতে হবে, 6 ক্ষেত্রে 6 দ্বারাই লিখতে হবে। এখানে ধারা যদি আবার উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু আপনি মার্ক পাবেন না। অর্থাৎ যেই লাইনের ক্ষেত্রে যেই ধারা, এটা আপনি লিখতে পারেন, হয়তো আগে পিছে হইতে পারে, বাট লাইনের সাথে ধারাটা মিল থাকতে হবে। আশা করি বুঝতে পারছেন যেটা বুঝাইলাম। এখন শান্তি রক্ষা সদাচরণের মুচলেখা শেষে আমাদের এখন আলোচ্য বিষয়বস্তু হলো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গকরণ। এটা তো আপনাদেরকে বোঝানোর কিছু নাই, পড়ানোর কিছু নাই। আমার সাথে আপনারা যারা রায়োটে কাজ করেন তারা আরো বেশি ভালো বুঝেন, ঠিক না? যে স্যার এগুলো সিএলপিসি রাখেন, আমরা এর চাইতে আরো ভালো জানি কেমন ছত্রভঙ্গ করা লাগে, ঠিক না? এখন ভাই, যত প্র্যাকটিক্যাল জানেন, পরীক্ষার খাতায় যখন আসবে আপনি কি আপনার মতো করে লিখতে পারবেন? লিখতে পারবেন না। তো খাতায় লেখার জন্য আমরা একটু জানি যে 127-এ আমাদের ক্ষমতা দেওয়া আছে যে ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারের আদেশে জনসমাবেশ ছত্রভঙ্গ হবে। আচ্ছা, এটা জানলাম। এখন পুলিশ অফিসার কে? মিনিমাম অফিসার ইনচার্জ। কে? মিনিমাম অফিসার ইনচার্জ। ম্যাজিস্ট্রেট তো আমরা জানি যে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর এই ক্ষেত্রে অফিসার ইনচার্জ হতে হবে যিনি আপনার কি ছত্রভঙ্গের আদেশ দিবেন, তিনি হবেন অফিসার ইনচার্জ। মিনিমাম তিনি কি অফিসার ইনচার্জ হবেন এই ক্ষেত্রে। কোথায় গেল শেয়ারিং অপশন? আচ্ছা, তারপর যাদেরকে আদেশ দেওয়া হবে তারপর তাদের দায়িত্ব হবে এখান থেকে নিজ নিজ ক্ষমতায় ওইখান থেকে ছত্রভঙ্গ হওয়া। এখন মনে করেন তারা ছত্রভঙ্গ হচ্ছে না, এরকম অবস্থা, তাদের আচরণটা এরকম যে হবে না, তখন কি করবে? তখন এই ক্ষেত্রে যারা আপনার এখানে দায়িত্বে আছেন এটাকে ছত্রভঙ্গ করার দায়িত্বে, তারা এই ক্ষেত্রে আপনার বল প্রয়োগ করবেন। এই যে 128 ধারাতে বল প্রয়োগের কথা বলছে যে বল প্রয়োগ করে ছত্রভঙ্গ, এই বল প্রয়োগের ভিতর আপনি কি কি পাবেন 128-এ ভালো করে শুনেন। আমরা যে ধাক্কা দিয়ে সরাই, এটাও বল প্রয়োগ। লাঠি চার্জ করি, এটাও বল প্রয়োগ। আমরা শটগান দিয়ে গুলি করি, এটাও বল প্রয়োগ। পিস্তল দিয়ে গুলি করি, এটাও বল প্রয়োগ। রাইফেল দিয়ে গুলি করতেছি, এটাও বল প্রয়োগ। জনসাধারণের সহায়তা নিতেছি, এটাও বল প্রয়োগ। ঠিক আছে? এই যে কাজগুলো আমরা করলাম, আমরা গ্রেপ্তার করতেছি, এটাও বল প্রয়োগ। তার মানে 128-এ আপনার বিভিন্ন ধরনের কিন্তু আপনার বল প্রয়োগের উদাহরণ রয়েছে। অর্থাৎ সমস্ত কিছুই এখানে রয়েছে 128-এ, ঠিক না? 27-এর চাইতে 28-এ আমাদের কার্যক্রম বেশি। এখন 28-এ যে এত বড় বল প্রয়োগের বিষয় দেখলেন, দেখার পরে আপনি মনে হচ্ছে যে এই ক্ষেত্রে পুলিশ পারবে না, পুলিশ পারবে না। সেই ক্ষেত্রে আপনার করণীয় কি? সেই ক্ষেত্রে করণীয় 129, 129-এ আছে সামরিক বাহিনী ডেকে নিয়ে আসেন। এখন সামরিক বাহিনী ডাকবেন কে? মেট্রোপলিটন এলাকা হইলে পুলিশ কমিশনার ডাকবেন সরাসরি, আর জেলা পর্যায়ে হইলে পুলিশ সুপার সরাসরি রাখতে পারেন না। এই ক্ষেত্রে যিনি জেলা ম্যাজিস্ট্রেট তিনি সামরিক বাহিনী আহ্বান করবেন। এক্ষেত্রে পুলিশ সুপার জেলা ম্যাজিস্ট্রেটের সাথে সমন্বয় করে ব্যবস্থাটা নিতে পারেন আর কি। তো এটা হলো 100। এখন এই যে সামরিক বাহিনীর লোকজন যে আমরা ডাকলাম, ওনারা আসার পরে কে কি করবে, এক্ষেত্রে বা তারা কিভাবে কাজটা করবে, এটা আবার আমাদের 130 এবং 131 দ্বারা কিন্তু বলা আছে যে জনসমাবেশ ছত্রভঙ্গ করার জন্য যখন ম্যাজিস্ট্রেট দ্বারা আপনার সামরিক বাহিনীকে ডাকা হয় বা পুলিশ কমিশনার তাদেরকে ডাকেন, তখন আপনার কি হবে? তখন দেখা গেছে যখন কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার সামরিক শক্তি প্রয়োগ করে কোনো সমাবেশ ছত্রভঙ্গ করার সিদ্ধান্ত গ্রহণ করেন, তখন তিনি বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসার বা কমিশনপ্রাপ্ত নন এমন অফিসার ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনারের নির্দেশে অংশগ্রহণকারীদের ছত্রভঙ্গ, গ্রেপ্তার বা আটক করবেন। তার মানে তখন তারা আসার পরে আপনার ওই পুলিশ কমিশনার বা হচ্ছে ম্যাজিস্ট্রেটের নির্দেশেই তারা কাজ করবে, এরকম না যে তারা সামরিক বাহিনীর দিকে তারা ইচ্ছা মতন তারা কাজ করবে, তারা কাউকে গণবে না, না না। তারা অবশ্যই পুলিশ কমিশনার বা ম্যাজিস্ট্রেটের নির্দেশে
কাজ করবেন। তারপরে বলতেছে এই ধরনের সামরিক অফিসার নিজে যে উপায়ে ভালো মনে করবেন সেই উপায়ে ম্যাজিস্ট্রেট বা পুলিশ কমিশনারের আদেশ প্রতিপালন করবেন। ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার কমিশনারের আদেশে চললেও তাদের তো নিজস্ব কিছু পদ্ধতি আছে, তারা যেটা ভালো মনে করবেন সেই ক্ষেত্রে এটা প্রয়োগ করবেন। তবে এখানে একটা জিনিস বলে দিছে, যে ক্ষেত্রে কম শক্তি প্রয়োগ করে কার্যক্রম গ্রহণ করা যায় সেদিকে লক্ষ্য রাখবেন এবং ব্যক্তি ও সম্পত্তির জানে আপনার ক্ষয়ক্ষতিটা কম হয়। এখন সামরিক বাহিনী যদি পূর্ণ শক্তি প্রয়োগ করে, জনসাধারণ বেআইনি আপনার বেওয়ারিশ যারা আছে, সরি, বেআইনি সমাবেশ যারা করতেছে এরা কেউ টিকবে? যদি এখানে আপনার রকেট লঞ্চার মারে, তারপরে আপনার কামান দিয়ে গুলি করে, বেআইনি সমাবেশ থাকবে? ওই আশপাশের বিল্ডিং সহ উড়ে যাবে, ঠিক না? তো দেখা গেছে এই জন্য সামরিক বাহিনী যেহেতু আসবে, তারা আসলে কি ধরনের ক্ষমতা প্রয়োগ করবে এখানে আইন করে কিন্তু লিমিটেশন দেওয়া আছে, যে জনসাধারণ বা ব্যক্তির সম্পত্তির যেন ক্ষতি কম হয় এই জিনিসটা খেয়াল করে আপনারা ক্ষমতাটা প্রয়োগ করবেন। 130-এ এই ক্ষমতা দেওয়া আছে। এখন ধরেন যেই সময়ে তারা আসলো, সামরিক বাহিনীর লোকজন এই সময়ে আসার পর তারা দেখা গেছে যে কানেক্ট করতে পারতেছে না, আমাদের ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারের সাথে কানেক্ট করতে পারতেছে না, তখন তারা কি করবে? তখন তারা এই যে 131-এ এই ক্ষমতাটা প্রয়োগ করবে, যে বেআইনি সমাবেশ দ্বারা যখন জননিরাপত্তা দৃশ্যত বিপদগ্রস্ত এবং আহ, যেখানে আহ, যখন যখন কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগ স্থাপন করা যায় না, তখন বাংলাদেশ সেনাবাহিনীর কোনো কমিশনপ্রাপ্ত অফিসার সামরিক শক্তি প্রয়োগ করে ছত্রভঙ্গ করতে পারবেন এবং ছত্রভঙ্গ করার অথবা শাস্তির আওতায় আনার জন্য গ্রেফতার ও আটক করতে পারবেন। এই ধরনের ক্ষমতা প্রয়োগের পূর্বে ম্যাজিস্ট্রেটের সাথে যোগাযোগের চেষ্টা করতে হবে এবং যোগাযোগ সম্ভব হলে অবশ্যই ম্যাজিস্ট্রেটের নির্দেশে কাজ করতে হবে। তার মানে তখন যারা আসার পরে এমন একটা সিচুয়েশনে পড়েন যে আপনার এক্ষেত্রে আপনার ইয়েও নাই, জেলা জেলা ম্যাজিস্ট্রেটও নাই, আপনার কোনো পুলিশ কমিশনারও নাই, তখন তারা পড়ে যায় একা। এই একা যখন থাকবে, এরকম সিচুয়েশন তাদের আইসা এরকম সিচুয়েশনে পড়লো, তখন তো তারা নিজ দায়িত্বে সেই ছত্রভঙ্গ, গ্রেপ্তার, আটক যা দরকার তারা সেগুলো করতে পারবে। তারপরে হলো আমাদের 132 হলো আমাদের কি রক্ষা কবচ, অর্থাৎ এই ধরনের কাজে আমরা যারা অংশগ্রহণ করছি, আপনার যারা আছে এখানে 128-এ ক্ষমতা প্রয়োগ করলাম বা 130-31-এ আমরা ক্ষমতা প্রয়োগ করলাম সামরিক বাহিনীর লোকজন, এই যে আমরা এই কাজগুলো করলাম আমাদের বিরুদ্ধে আপনার সাধারণত সরকারের অনুমোদন ব্যতীত কোনো ধরনের মামলা করা যাবে না। এখন বলতে পারে যে স্যার তাহলে তো এই যে মামলাগুলো যে হচ্ছে তাহলে এগুলো কিভাবে হচ্ছে? দেখেন এখানে দুই ধরনের কাজের কথা আপনাকে বুঝতে হবে। একটা হলো আইনানুগ প্রক্রিয়ায় আপনি বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করছেন, এই ধরনের কাজের বিরুদ্ধে মামলা করতে পারবে না। বা আপনি ব্যক্তিগত ভাবে আপনি দেখে দেখে গুলি করে মারবেন, বা দেখা গেছে যে আপনার বেআইনি যে আদেশ সেটা পালন করে কারো গায়ে আপনি আঘাত করে মারবেন, মেরে ফেলবেন, তখন তো আপনার বিরুদ্ধে মামলা হবেই। তখন আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে সাক্ষ্য আইনের 105 ধারা মোতাবেক। আপনি যে ব্যতিক্রমের আশা করেন যে কর্তৃপক্ষের আদেশে আপনি কাজ করছেন, এটা প্রমাণ করার দায় আপনার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের না। এটা স্পষ্টভাবে মনে রাখবেন। তাহলে এই এই পর্যন্ত আমাদের আজকের আলোচনা, 132 পর্যন্ত। আর 132 ক বলছি শুরুতে এমনিতেই মানে এটা এখন না, এটা পরের ক্লাসের সঙ্গে জড়িত। তবে আপনাদের মর্নিং ব্যাচে 132 ক থেকে 143 148 পর্যন্ত পড়ানো হবে না। ওই পর্যন্ত আপনারা ভিডিও ক্লাস দেখবেন, অথবা মনে করেন আমার যে সাবেক এই জুম ক্লাস আছে এগুলো আপনি দেখে নেবেন, কারণ এগুলো তেমন ইম্পর্টেন্ট বিষয় না। 148 পর্যন্ত পড়ানো হবে না। কত থেকে? 132 ক থেকে 148 দ্বারা পর্যন্ত পড়ানো হবে না। 133 থেকে 100 পর্যন্ত, 43 পর্যন্ত আছে যখন উপদ্রব তৈরি হয়, এই উপদ্রব নিরসনের ক্ষেত্রে কি ধরনের ভূমিকা নিতে হয়, এবং 144-এ আছে যখন জরুরি অবস্থা জারি করতে হয় সেই জারির প্রসিডিওর, এবং হচ্ছে যে আমাদের 145 থেকে 148-এ আছে যখন জায়গা জমির দখল নিয়ে বিরোধ দেখা দেয় সেই ক্ষেত্রে করণীয় সম্পর্কে 145 থেকে 148। এই বিষয়গুলো নিজেরা ভিডিও ক্লাস দেখে নেবেন, প্লাস হচ্ছে যে আমার সাবেক যে রেকর্ডিং ক্লাস দেওয়া আছে সেটা আপনারা দেখে কভার করে নেবেন। রহমান রাজু। আসসালামু আলাইকুম স্যার। স্যার, ওই যে বেআইনি সমাবেশে সামরিক শক্তি যখন আনা হয় তখন লেফটেন্যান্ট কর্নেল থেকে আপওয়ার্ড যে অফিসার গুলা যদি থাকে তার পক্ষে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকলে ম্যাজিস্ট্রেটের নির্দেশে কি কার্যক্রম করতে হবে স্যার? যদি আপনার ব্রিগেডিয়ার জেনারেলও আসে তবু আপনার ম্যাজিস্ট্রেটের আদেশে চলবে। বুঝছেন রাজু? রাজু বুঝতে পারছেন?
হ্যাঁ, বুঝতে পারছি স্যার। তখন শুনেন, ম্যাজিস্ট্রেট তো আপনার এমন মনে করেন যে এই যেখানে আইন শৃঙ্খলা বাইরে যে ঢাকা শহরে যে বিভিন্ন জায়গাতে যে আপনার কাজ করে, দেখবেন পুলিশের ডিসিউ থাকে, মানে পুলিশ সুপার র্যাঙ্কের, আবার কিন্তু একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকে, থাকে না? জি স্যার। ক্ষমতা কে প্রয়োগ করে? ক্ষমতা স্যার ম্যাজিস্ট্রেট থাকলে ম্যাজিস্ট্রেটও করবে। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট প্রয়োগ করে। মানে আদেশটা তো ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আসে। উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট থাকে, পুলিশের ডিসিউ থাকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকে, থাকে না? জি স্যার। তখন ক্ষমতা কার নির্দেশে চলে? ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট। মানে তাদের ক্ষমতাটাই আইন ওভাবে করে দিয়েছে ম্যাজিস্ট্রেটদেরকে। তার মানে তিনি তখন পঞ্চম গ্রেডের, সরি, এই ষষ্ঠ গ্রেডের তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বাট পুলিশ সুপার পঞ্চম গ্রেডের। ওই তখন আর গ্রেড বা সিনিয়র জুনিয়র দেখার সুযোগ নাই। তখন কার কি দায়িত্ব এটা আপনার দেখতে হবে। বুঝতে। ফারুক ফারুক হোসেন। স্যার ওই যে 106, এটা কি স্যার, এই যে অনধিক হলো 3 বছর, সর্বনিম্ন কি স্যার 1 মাসও হইতে পারে? এটা সর্বোচ্চ মেয়াদ দেওয়া আছে, এটা সর্বনিম্ন ওটা আদালতের ব্যাপার। বুঝছেন না? নির্বাহী ম্যাজিস্ট্রেট যে আছে তিনি যেটা ভালো মনে করেন। আচ্ছা, ওটা কখন নেয় আপনি জানেন? ওটা কখন একটু বলেন তো আমাকে দেখি। ওটা স্যার দণ্ড হওয়ার পর স্যার। তার মানে আপনি অলরেডি শান্তি ভঙ্গ করে ফেলছেন, আপনাকে পানিশমেন্ট জি স্যার। দিয়ে দিছে, দিয়ে দেওয়ার পর আরো অতিরিক্ত আপনার কাছ থেকে এটা মুচলেকে চাইলো, ঠিক না? জি স্যার। এখানে কি কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে? না স্যার, কে- এটাতে সুযোগ নাই। কেন? কেন সুযোগ নাই বলেন তো? এটা স্যার দণ্ড তো হয়ে গেছে, ও তো করে ফেলছে স্যার। হ্যাঁ, কারণ সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তার শাস্তিটা হচ্ছে, সে আর ব্যাখ্যা দেবে কি নাকি? জি স্যার। জি, অসংখ্য ধন্যবাদ। আর কেউ আছেন প্রশ্ন করার মতন? রেডমি 11। স্যার 117 যে তিন তিন উপধারা, এটা কি স্যার ওই মানে স্যার কতদিন অনুসন্ধানটা চলবে ওই অস্থায়ী টাইমের জন্য ইয়েটা নিচ্ছে, মুচলেখাটা নিচ্ছে? হ্যাঁ, এইটা হচ্ছে আমি বুঝাই দিই, এটা দুই রকমের আছে। এটা দুই রকমের আছে, কিরকম? একটা হইলো ওই ব্যক্তি যখন কোর্টে গেছে, তখন তারে আটকাই দিয়ে বলবে সে মুসলিকে দিতে চাচ্ছে না, তখন তারে আটকাই দিয়ে বলবে মুসলিকে না দেওয়া পর্যন্ত আপনি অ্যারেস্ট। আরেকটা বিষয় হলো, দেখবেন থানা থেকে অনেক সময় আসামি সহ প্রেরণ করে 107 প্রসিকিউশন দিয়া। আপনি কি থানায় চাকরি করেন না অন্য ইউনিটে? অন্য মিনিটে স্যার এসে দিয়ে গেল। ও এপিবে, মানে থানার অভিজ্ঞতা কম। কিন্তু আপনার থানা থেকে দেখবেন দারোগা সাহেবরা, এএসআইরা বা বেশির ক্ষেত্রে আপনার 107 প্রসিকিউশন দেয়। এগুলোর ক্ষেত্রে অনুমোদন লাগে না। জিডি করে ও আপনার যারা উৎপাত বেশি করে ওদেরকে 107 প্রসিকিউশন দেয়। তখন আসামি সাথে প্রেরণ করতে পারে, এই যে 117 ধারার ক্ষমতা বলে। তখন এটা বোঝানো হয় যে তাদেরকে লাইনে আনতে হবে মুচলেকার মাধ্যমে। প্রয়োজনে তারা যদি মুচলেকা না দেয়, অ্যারেস্ট থাকবে, তারা আটক থাকবে। এখন কতদিন আটক থাকবে কিনা বলা নাই, ম্যাজিস্ট্রেট যতক্ষণ পর্যন্ত তাদের কাছ থেকে মুচলেকা না পান ততদিন পর্যন্ত মনে করেন আটক রাখতে পারবে। এটা ম্যাজিস্ট্রেটের নিজস্ব ক্ষমতা। ক্লিয়ার? জি স্যার, জি স্যার, এটাই এরকমই। ধন্যবাদ। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।